চিত্তচিরে চৈত্র মাস পর্ব ৫ লেখিকা মম সাহা আর আমি প্রীতম বলছি। দারুণ একটা পর্ব। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। সন্ধ্যার প্রকৃতি তখন বিষণ্ণ, সাথে বিষণ্ণ অষ্টাদশের হৃদয়। দুপুর হতে এ অবধি সে কেঁদেছে, কাঁদতে কাঁদতে চোখ মুখ প্রায় ফুলে যাওয়ার উপক্রম। তার জীবনের সবচেয়ে কোমল একটা অংশ হলো তার শখের বাগান। অথচ কেবল আজ না, প্রায় এ নিয়ে দুইবার তার সাথে এই ঘটনা ঘটেছে। কে বা কারা এই কাজটা করে, এটা বোধগম্য না কারোরই। কেবল চোখ মেলে দেখতে হয় শখের বাগানের বিধ্বস্ততা। প্রথম যখন এইরকম ঘটনা ঘটল, তখন প্রকৃতিতে কেবল আষাঢ় মাস এসেছে। দিনরাত কেবল বর্ষণ ধারা আপন গতিতে ঝরে যায়। এমনই টানা ২ দিন বৃষ্টির পর ক্ষান্ত হলো প্রকৃতি। বাহার তখন টুরে গিয়েছে। চিত্রারও শরীরে জ্বর, তাই আর বাগানের যত্ন নেওয়া হয়নি। অথচ ২ দিন পর প্রকৃতির ঝড়ের সাথে চিত্রার শরীরের জ্বর কমতেই চিত্রা ছাদে গেল নিজের প্রিয় গাছগুলোকে ছুঁয়ে দেওয়ার জন্য। কিন্তু ছাদে উঠে সে হতভম্ব। বাগানের সবচেয়ে সুন্দর সুন্দর ফুল গাছগুলোর টব ভেঙে একাকার। বৃষ্টির পানিতে টবের পানি ধুয়ে মুছে কাদায় বৃষ্টির পানিতে টবের পানি ধুয়ে মুছে কাদায় মাখামাখি ছাদ। সেদিন চিত্রা পাগলের মতো কেঁদেছিল। সবাই বলেছে ঝড়ের কারণে হয়তো টবগুলো পড়ে ভেঙে গিয়েছে। অথচ চিত্রা বিশ্বাস করেনি, মানেনি সে কথা। কারণ যে ফুলের টবগুলো ভেঙেছে সেগুলো নিচেই রাখা ছিল। ওগুলো ঝড়ের বাতাসে পড়লে খুব বেশি হলে টব ফেটে যেত, কিন্তু এমন বিশৃঙ্খলভাবে ভাঙতো না। চিত্রার কান্না দেখে সেদিন বিকেলেই তুহিন অনেকগুলো ফুলের চারা এনে দিয়েছিল। অতঃপর একটানা ২ দিন কান্নাকাটির পর চিত্রার সে ব্যথা ফুলেছে। আজ আবার এতগুলো মাস পর একই ঘটনা ঘটল। বাড়িতে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও ফুলের টবের কী নির্মম অবস্থা। ঘরের দরজায় তুমুল শব্দ হতেই ধ্যান ভাঙল চিত্রার। চোখের অশ্রু ততক্ষণে বোধহয় ফুরিয়ে এসেছে। চিত্রা কাঠের দরজাটার দিকে দৃষ্টি দিল। গভীরভাবে বোঝার চেষ্টা করলো কে এসেছে। তন্মধ্যেই ওহির ডাক ভেসে এলো। চিত্রা, দরজা খোল তো, দেখি, দরজা খোল। ওই আফা হসপিটালেই ছিলেন সারাদিন, হয়তো এখন এসেছে। বাড়ির পরিস্থিতিও তো তত ভালো না। ঘরের দৌড় দিয়ে বসে থাকাটা আদৌ মানানসই। চিত্রা জানে এই কাজটা বেমানান, তবুও সে কাজটা করেছে। প্রিয় কিছুর কিঞ্চিত ক্ষতিও যে ভেতরটা ভেঙে দেয়, হোক সেটা মানুষ কিংবা বস্তু। চিত্রার ভাবনার মাঝেই বাইরে থেকে ওহির আবার ডাক ভেসে এলো। চিত্রা, খোল না দরজাটা। চিত্রা সারাদিনের অনশন ভাঙল। ঘরের দরজা বন্ধ করে রাখার প্রতিজ্ঞাটাও ছিমিয়ে এলো। অলস শরীর নিয়ে উঠে দাঁড়ালো সে। ধীর গতিতে দরজাটা খুলে দিতেই মুখমণ্ডলের সামনে দৃশ্যমান হলো ওহিয়াপার নিষ্পাপ সাদাসিধে চেহারাটা। চিত্রাকে দরজা খুলতে দেখেই বাড়ির সদস্যদের প্রাণে পানি এলো। একে একে চিত্রার মা পরমা ছুটে এলো। হুড়মুড় করে ঢুকে পড়ল চিত্রার ঘরে। চিত্রা তখনও নিরুত্তর। চিত্রার শ্যামল রঙের কারণে অধিক কান্নার পরেও গালে লাল আভা দেখা দেয়নি, কিন্তু চোখে মুখে তখনও অশ্রুকণাদের আধিপত্য। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের গালে হাত রাখলেন। খুব ধীর থেকে ধীর কণ্ঠে বললেন, কেঁদেছিস কেন বোকা মেয়ে? তোর জন্য তোর তুহিন ভাইজান না হয় আবারও চার গাছ এনে দিবে, এমন কারণে কাঁদতে হয় নাকি? মায়ের আদরে আলাপে চিত্রা ঠোঁট ফুলালো। চোখ মুখ আঁধার হয়ে এলো তার। এই তো, মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। ওই হয়তো বুঝতে পারলো চিত্রার অনুভূতির মতিগতি, তাই ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কাঁদিস না, কাঁদিস না, দাঁড়া, আমি তোর জন্য একটা জিনিস এনেছি। চিত্রার কাঁদো কাঁদো চোখে মুখে ভর করলো বিস্ময়। ওহিয়াপা তার জন্য কিছু এনেছে। অথচ ওহিয়াপার আগে এসব ব্যাপারে কখনো হেলদোল দেখা যায়নি। চিত্রা যখন অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে রইল, ওহিয়াপা মিনিট দুয়ের মাঝেই ৪টা ফুলের টব নিয়ে হাজির হলো। ২টো টব দোয়েলের হাতে, আর ২টো নিজের হাতে। চিত্রা ফ্যাল করে কেবল তাকিয়ে আছে। সে ঠিক বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। এতটুকু বয়সে কি তারও মতিভ্রম হচ্ছে? নাহলে ওহিয়াপার মতো মানুষ কিনা ফুলের টব এনেছে, নিচে যেচে, তাও আবার চিত্রার জন্য। কেবল চিত্রা না, অবাক হল উপস্থিত সবাই। ওহি কখনোই বাড়িতে ঘটে চলা ঘটনার স্রোতে গা ভাসায় না। তাকে বরাবরই দেখা যাবে পর টেবিলে কিংবা তার ঘরের বারান্দায়। অথচ আজ সে মেয়ে বোনের অশ্রু মোছাতে ফুলের টব এনেছে ভাবতেই সকলের শরীরে কিঞ্চিত আনন্দের ধারা বয়ে গেল। ওই সবার হতভম্ব মুখখানার দিকে একবার চাইল। মেজ চাচি, বড় চাচি, সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। এর কারণে সামান্য অস্বস্তিতে গা কাঁপল ওহির। সবার হতভম্ব মুখের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আসলে বড় আপা দুপুরে কল দিয়ে বলেছিল চিত্রার গাছগুলো নাকি ভেঙে গেছে। তাই ও নাকি দরজা আটকে বসে আছে, কান্নাকাটি করছে। তাই কয়েকটা চারা গাছ নার্সারি থেকে কিনে আনলাম। বাড়ির পরিস্থিতি, এমনকি চিত্রার পরিস্থিতিও তত একটা ভালো নেই যেসব নিতে পারবে। তাই নিয়ে এলাম। সারাদিনের মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল। চিত্রা বরাবরই ওহিয়াপাকে পছন্দ করে বেশি। ওহিয়াপার দৃঢ়তা সম্পন্ন চালচলনটাই চিত্রার পছন্দের কারণ। কিন্তু ওহিয়াপা গম্ভীর মুখে বলে তাদের ভাব এতটা জমেনি কখনোই। অথচ সেই ওহিয়াপাই আজ চিত্রার খুশির কথা ভাবছে। এটাই যেন চিত্রাকে রাজ্যের সুখ এনে দিল। চিত্রা ছুটে এলো ওহির দিকে। খুব শক্ত করে জড়িয়ে ধরল ওহিয়াপার ছোটখাটো শরীরটা। হাতটায় টান পড়তেই কেমন চিনচিনে ব্যথা করে উঠল। কিন্তু সে ব্যথায় তোয়াক্কা করল না চিত্রা। সব ব্যথা ছাপিয়েই যেন আজ ওহিয়াপার আগমন ঘটেছে। চিত্রার পাগলামো দেখে
উপস্থিত সবাই হাসল। যাক, বাড়িটাতে এতদিনে প্রাণ ফিরল। কেমন সতেজতায় ভরে গেল চারপাশ। আশ্বিন মাসে সচরাচর বৃষ্টির দেখা মেলে না। আকাশে কেবল তুলোর মতন মেঘেদের ছড়াছড়ি দেখা যায়। শরতের নরম তুলতুলে আকাশ, আধুরে প্রকৃতি, সজীব গাছপালা দেখতেও ভালো লাগে। অথচ আজ আবহাওয়া শরতের রূপে নেই। ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতি কিঞ্চিৎ সিক্ত। যে বৃষ্টির ছাঁটে ভিজে যাচ্ছে চিত্রার শরীরের ঢিলেঢালা জামাটাও। জামার জায়গায় জায়গায় বৃষ্টির ফোঁটার চিহ্ন পরিলক্ষিত। অথচ চিত্রার সেখানে ধ্যানই নেই। সে ফুলের টবে নতুন মাটি চেপে চেপে দিতে ব্যস্ত। আয় মেয়ে, শুনলাম আজ নাকি প্রচুর কেঁদেছ। হুট করে এমন ডাকে ভীত হলো চিত্রা। ডান হাতের মুঠোয় থাকা মাটিগুলোকে আরেকটু শক্ত করে চেপে ধরে কেঁপে উঠল। কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার সামান্য অসুবিধা হলো না। সে অবাক উত্তর দিল, বাহার ভাই, কোথায় ছিলেন কাল থেকে অবধি? কালো টি শার্টটার গলার দিকটা টানতে টানতে বাহার উত্তর দিল, পার্সোনাল কাজ। কি কাজ বাহার ভাই? চিত্রার প্রশ্নে বাহার ভ্রু কুঁচকাল। বেশ তীক্ষ্ণ কণ্ঠে বলল, পার্সোনাল কাজ মানে বুঝো না? যেখানে ব্যক্তিগত শব্দের উল্লেখ আছে সেখানে সেটার বিশ্লেষণ চাওয়াটা বেশ বোকামি। অথচ তোমায় আমি বুদ্ধিমতী ভাবি অথচ তোমায় আমি বুদ্ধিমতী ভাবি। বাহারের কথার ধরনে আবারও মনের কোণে মেঘ জমল চিত্রার। মুখটা অপমানে ছোট হয়ে গেল। সে বেশ শুকনো কণ্ঠে উত্তর দিল, দুঃখিত। তা আজ নাকি অনেক চারা গাছ পেয়েছো? পাহাড় যে পরিস্থিতি ঘোরানোর চেষ্টা করলো তা বুঝতে বাকি রইল না চিত্রার। সেও মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বাহার ভাই, জানেন, আমার সব সুন্দর ফুলের টবগুলো কে যেন ভেঙে ফেলেছে। কে ভেঙেছে বলো তো? তোমার কাছের কেউ না তো? পাহাড়ের প্রশ্নাত্মক বাক্যে অবাক হলো চিত্রা। তার কাছের কেউ ভেঙেছে মানে? বাহার ভাই কি বলতে চাইল? তবে কি বাহার ভাই জানে কে এই কাজখানা করেছে? ভাবুক চিত্রার মাথায় চিন্তার দলা পাকিয়ে গেল। হাঁসফাঁস করে উঠল হৃদয় কোণ। হাঁসফাঁস করে উঠল হৃদয় কোণ। অধৈর্য কণ্ঠে তাই সে জিজ্ঞেস করল, আমার কাছের কেউ? কিন্তু কেন বাহার ভাই? আর কেই বা করেছে? চিত্রার প্রশ্নে বাহার ঠোঁট উল্টিয়ে বোঝালো যে এর উত্তর তার জানা নেই। হতাশার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো চিত্রার বুক চিরে। মন খারাপ করে বলল, বাহার ভাই, রঙ্গন ফুলের গাছটাও ভেঙে গেছে। অলকানন্দা তো আছে, তোমায় না হয় অলকানন্দা বলবো। এবার বলো তো, তোমার চারা গাছগুলো কোন কোন ফুলের? অলকানন্দা, হাসনেহানা, সন্ধ্যামালতী আর শ্বেতচন্দন। বাহ, অনেক তো। আর কিছু চাই? বাহারের প্রশ্নে চিত্রার দুষ্ট বুদ্ধিগুলো মাথাচাড়া দিয়ে উঠল। টকবক করে উঠল ডানা ঝাপটিয়ে। চিত্রা বাহারের দিকে ঘুরে বাহারকে পুরো পা থেকে মাথা অব্দি দেখে কুটিল হেসে বলল, হ্যাঁ চাই তো, আপনাকে চাই। বাহার মেয়েটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। খুব গভীরভাবে কি যেন ভাবল। অতঃপর আনমনে বলল, আমায় চেও না অলকানন্দা। আমায় চাইলে বড়জোর প্রাপ্তির খাতায় বিরাট এক শূন্যতার হাহাকার মিলবে। আমায় মিলবে না। পাহাড় দাঁড়ালো না আর। কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে নিজের ঘরে চলে গেল। চিত্রা কেবল সে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মানুষটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। মাঝে মাঝে মানুষটা কোথায় উধাও হয়ে যায়। রাত 10টা। অনেকগুলো দিন পর সওদাগর বাড়িতে রাতের খাবারের সময় নক্ষত্রদের মেলা বসল। বড় চাচি, বড় চাচা, মুনিয়া বেগম, নুরুল সওদাগর, তুহিন, চান্দ্রি, মাহতাব, লতা বেগম, চিত্রার ফুফি, ওহি, চিত্রা, দিশান, ত্রিশান সব খাবার টেবিলে অবস্থিত। মুনিয়া বেগম তার বড় জা এবং চিত্রার ফুফি অবশ্য খাবার বেড়ে দিচ্ছে, আর বাকিরা খাবার খাওয়ায় মগ্ন। এর মাঝেই সিঁড়ি বেয়ে বাহারকে নিচে আসতে দেখে ডাক দিল নুরুল সওদাগর, এই ছেলে, দাঁড়াও, কথা আছে। যেহেতু তাদের মেইন দরজার বাইরে ছাদের সিঁড়ি, সেহেতু সবাই বাহারকে তেমন খেয়াল করেনি। নুরুল সওদাগরের ডাকেই সবার দৃষ্টি বাহারের দিকে গেল। বাহার হয়তো প্রস্তুত ছিল না হুট করে ডাকের। তাও আবার নুরুল সওদাগর এমন অনাকাঙ্ক্ষিত সময় ডাকবে, সেটা যেন ভাবনার বাইরেই। থমথমে পরিবেশের সকলের অবাক দৃষ্টি থমথমে পরিবেশে সকলের অবাক দৃষ্টির দিকে চোখ বললা থমথমে পরিবেশে সকলের অবাক দৃষ্টির দিকে চোখ বোলালো নুরুল সওদাগর। অতঃপর ভাত নাড়তে নাড়তে বেশ ধীর কণ্ঠে বলল, ভেতরে এসো। অত দূর থাকলে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবো না। দূরের মানুষ দূরে থাকাই ভালো। আপনি বলুন, আমি শুনছি। বরাবরের মতনই বাহারের কাঠখোট্টা জবাবে বিরক্ত হলেন নুরুল সওদাগর। হাতে নেওয়া ভাতের লোকমাটা আবার থালায় রেখে দিল সে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের সন্দেহের তালিকায় কিন্তু তুমিও আছো। তাই এমন কিছু করো না যেন সন্দেহ প্রখর হয়। এটা তো স্বাভাবিক কথাই। যে লোক নিজের মেয়েকে সন্দেহের তালিকায় রাখতে পারে, সে যে আমাকেও রাখবে এটা আমি জানি। নতুন কোনো খবর থাকলে বলেন। এমন একটা খবর পাওয়ার পর অন্য কেউ হলে ঘাম ছুটে যেত। অথচ এ ছেলের কেমন গা ছাড়া ভাব। বিরক্তিতে তেতো হয়ে উঠল নুরুল সওদাগরের অনুভূতি। সে আর কথা না দমিয়ে রেখে বেশ ধমকে পড়ল, কাল তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি জানো আজ ওহিদের উপর অ্যাসিড নিক্ষেপ করা বাইকের ছেলে দুটোরই লাশ পাওয়া গেছে? কাল তুমি শহরে ছিলে না। আজ শহরের বাইরে খুব পুরনো একটা বাড়ি থেকে ছেলে দুটোকে পাওয়া গিয়েছে। মহিন যেদিন খুন হলো সেদিনও তোমার খোঁজ খবর ছিল না। হিসেবগুলো কেমন একে একে মিলে যাচ্ছে খেয়াল করেছো? ওহির সবেমাত্র মুখে দেওয়া ভাতের লোকমাটা
গলায় আটকে গেল নুরুল সওদাগরের কথা শুনে। নাকে মুখে খাবার উঠে বাজে অবস্থা। নুরুল সওদাগরের বলা কথাটা সবাইকেই যেন অবাক করে তুলল। শেষমেশ কিনা লোকটা বাহারের দিকেও আঙুল তুলল। সবাই যখন ব্যতিব্যস্ত হয়ে উঠতে সবাই যখন ব্যতিব্যস্ত হয়ে ওর দিকে পানি তুলে দিল, বাহার তখন হো হো করে হেসে উঠল। একটা ছন্নছাড়া ভাব নিয়ে বলল, পুলিশদের কি কাজই এটা? অপরাধী না পেলে এরে ওরে অপরাধী বানিয়ে দেওয়া? এ কেমন বিচার? যাই হোক, আপনার দরকারি কথা কি শেষ? আমি এবার যাই। নুরুল সওদাগর ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। এ ছেলের মনে প্রাণে কি একটুও ভয় নেই? এমন একটা কথা শোনার পরও একটা মানুষ এত স্বাভাবিক কি করে থাকে? ভাবতেই হতাশার একটা শ্বাস বেরিয়ে এলো। নুরুল সওদাগরের চুপ থাকা দেখে আফজাল সওদাগর বেশ শীতল কণ্ঠে পাহাড়কে বলল, যেহেতু আইনের চোখ তোমার দিকে পড়েছে, একটু সাবধানে থেকো। আচ্ছা, সাবধানে না থাকলে কি হবে? কেঁচো খুঁজতে গিয়ে কেউটে বেরিয়ে আসবে নাকি? বাহারের কথা ধরনে সবাই হতভম্ব চোখে তার দিকে তাকিয়ে রইল। বাহার অবশ্য তার ধার ধারল না, বরং খুব স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে মেইন গেট পেরিয়ে রাস্তায় চলে গেল। রাতের রাস্তা আবার তার খুব প্রিয়। নিশ্চুপ হয়ে সবাই কেবল বাহারের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নীরবতাকে ভেঙে আফজাল সওদাগর কথাকে অন্যদিকে ঘুরিয়ে বললেন, আচ্ছা, তোমার কি মনে হয় নুরু, ওই ছেলে দুটোকে কে মেরেছে? কোনো ক্লু পাচ্ছি না ভাইজান। যদি মহিন ওদের দিয়ে কাজটা করায়, তাহলে মহিন তো মারাই গেছে। ওদের খোঁজ জানলো কে? আর খুব সম্ভবত মহিনকে যে মেরেছে সেই এ কাজ করেছে। তোমরা কি সত্যি সত্যি বাহারকে সন্দেহ করছো? হ্যাঁ ভাইজান, সন্দেহের খাতায় তো সবার নামই রাখতে হয়। আর কেসটা এত জটিল হচ্ছে যে না রেখে উপায় নেই। আফজাল সওদাগর হতাশার একটা শ্বাস ফেললেন। কি যেন বলতে না পারায় ঝটফট ভাব ফুটে এলো মুখে। কেউ খেয়াল করলো কিনা কে জানে। মাঝে অতিবাহিত হলো আরও দিন দুই। আজ চেরিরা চলে যাবে দেশ ছেড়ে। রাত 9:30টার ফ্লাইট। সওদাগর বাড়িতে ঘোর শোকের ছায়া। বাচ্চারা জ্ঞান ফিরলে কেমন তাকিয়ে থাকে, আবার ঘুমের ঔষধের জোরে ঘুমিয়ে যায়। কোনো কথা বলে না, কেমন জড় পদার্থ। অথচ এই মেয়ের হাসিতেই বাড়িতে মুক্তা ঝরত। বাড়ির ড্রয়িং রুমে সকলের নিস্তব্ধতা যেন হাহাকার করে উঠছে। অবনী বেগম কেবল ধীর স্বরে কেঁদে যাচ্ছেন। অবশেষে অনবরত কান্না থামানোর জন্য ধমক দিলেন মুনিয়া বেগম। শক্ত কণ্ঠে বললেন, এত কান্নাকাটি করছো যে? সেই ভিনদেশে গিয়ে শক্ত থাকবে কিভাবে? তোমার সাথে কিন্তু কেউ থাকবে না। এখন থেকেই তো শক্ত হতে হবে। আপনি আর সন্তানের মর্ম কি বুঝবেন? পরগাছা লাগিয়েছেন। বজ্রপাত হলেও যেন এমন ভয়ঙ্কর নিশ্চুপতা হতো না, যতটা এই কথার প্রভাবে হয়েছে। অপ্রত্যাশিত কথাটা যেন বাড়ির গহীনে রোপণ করে রাখা অনেক বছরের ভিত্তিটাকে খানিক নাড়িয়ে দিল। উপস্থিত সবাই বিস্ফোরিত নয়নে অপরের দিকে তাকিয়ে রইল। কথাদের তীক্ষ্ণ আন্দোলনেই যেন চুপ করে গেল সবাই। অনেকের কাছে বোধগম্য হলো না অবনী কি বলেছে, আবার অনেকে মানতে পারছে না অবনী এমন কিছু বলেছে। আফজাল সওদাগরের স্ত্রী রোজা সওদাগর ভয়ঙ্কর এক ধমক দিয়ে উঠলেন ছোট যাকে। চোখ রাঙিয়ে বললেন, আক্কেল খ্যান কি শখে খেয়ে ফেলেছিস? কোথায় কাকে কি বলতে হবে তাকে ভুলেই গেলি? পুরনো কাসুন্দি ঘাটলে কেবল গন্ধ ছাড়া কিছুই বেরোবে না। ওহির মা, তুই নিজের পায়ে নিজে কুড়াল মারিস না, তবে অতীতের অনেক কিছু বের হবে। অবনী হয়তো নিজেও প্রস্তুত ছিল না এমন একটা কথা বলার জন্য। অতিরিক্ত শোকে আর রাগে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়। তখন তারা কি বলে করে তা নিজেরাও জানে না। তাই অতিরিক্ত রাগে বা শোকে বলা কথার আঘাতে অনেক মানুষ হারায়। অবনী নিজের ভুল বুঝতে পেরে থতমত খেয়ে বলল। আমতা আমতা কণ্ঠে মুনিয়া বেগমের উদ্দেশ্যে বলল, ছোট আপা, আপনাকে আসলে ওভাবে কথাটা বলতে চাইনি। আসলে সন্তানের চিন্তায় মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝেনি তো? না অবনী, আমি আসলে বুঝি না সেসব। বরগাছা লাগিয়েছি কি না। মুনিয়া বেগমের খোঁচা মারা কথাটা ঠিক গায়ে লেগে গেল অবনীর। মুখ ছোট হয়ে এলো তার। বাড়ির ছোট সদস্য তুহিন, ত্রিশান, দিশান, চিত্রা, ওহি কেবল দেখে গেল এ নীরব যুদ্ধ। তারা হয়তো যুদ্ধের ভাষা কিছুই বুঝল না, কিন্তু এতটুকু তারা ঠিকই জানে যে মুনিয়া আর অবনী নামের নারী দুজন সবসময় একে অপরের বিপরীতে শীতল একটা যুদ্ধ চালিয়ে যায়। অন্যান্য সময় হলে এই যুদ্ধের কোনো কিছুতেই তারা আগ্রহ প্রকাশ করতো না, কিন্তু আজকের ব্যাপারটা একদমই ভিন্ন। আজকে কথার ভাষাগুলো কেমন যেন বিষাক্ত তিক্ত কিছু দ্বারা মোড়ানো। এই শীতল যুদ্ধকে স্থগিত করতে রোজা সওদাগর গম্ভীর স্বরে বললেন, বাচ্চাদের সামনে তোদের কথাগুলো বেমানান। এতটুকু বোঝার ক্ষমতা তোদের থাকা উচিত। বড় চাচি, ছোট চাচি অমন কথা বললো কেন? আম্মু কেন বুঝবে না সন্তানের কষ্ট? আম্মুর আমরা আছি না? এসব কেন বললো ছোট চাচি? ঠিক এই ভয়টাই পেয়েছিল ঘরের বড় সদস্যরা। চিত্রার প্রশ্নে তাদের ভেতর ভয়ের দানাগুলো কেমন শিরা উপশিরায় ছড়িয়ে গেল। নুরুল সওদাগর ধমকে উঠলেন মেয়েকে, এই, তুমি বড়দের মাঝে কথা বলছো কেন? তুমি কখনো ঠিক হবে না, তাই না? বড়রা ছোটদের মাঝে এমন অহেতুক কথা বলতে পারলে ছোটদেরও সেই কথার বিশ্লেষণ চাওয়ার অধিকার আছে আব্বু। আপনি ধমকটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেননি বলে আজ মানুষ এসব কথা বলার সুযোগ পেয়েছে। তুহিন সবসময় গম্ভীর ছেলে, কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলতে সে বলে না। বোনকে প্রচুর ভালোবাসে কিনা। নুরুল সওদাগরের ধমকে চিত্রার চোখের জলেরা অবাধ্য হলো।
টইটুম্বুর হয়ে ঘর বসালো চোখের ভেতরের আস্তরণে। ঠোঁট ফুলিয়ে কান্না এলো। বাবা সবাইকে কত ভালোবাসে, অথচ তার বেলাতেই এসে এতটা নিষ্ঠুর হয়ে যায় কেন? তুহিনের কথা যে অবনী বেগমের তেমন ভালো লাগেনি, তা অবনী বেগমের মুখ চোখের ভাব দেখেই বোঝা গেল। সে মুখটাকে পাংশুটে বর্ণ করে তুহিনের উদ্দেশ্যে বলল, ভুল মানুষ মাত্রই হয় তুহিন, তাই বলে বড়দের এভাবে বলা উচিত না। তোমার মতো ছেলের কাছে অন্তত এসব আশা করা যায় না। বড়রা যদি নিজেদের সীমাবদ্ধতা ভুলে যায়, তবে এসবই হবে চাচি। আপনার জন্য এবারের ইতিহাসটা ভীষণ আধার, তাই আপনার এসব অসামঞ্জস্য কথা না বললেই খুশি হব। সময়ে ভদ্র মানুষ কিন্তু আদব ভুলে বেয়াদব হয়ে যায়। অবনী বেগম হতভম্ব চোখে তাকিয়ে রইলেন তুহিনের দিকে। তুহিনের মতন ঠান্ডা ছেলে কিনা তাকে এসব বলছে। অপমানে অপমানে শিউরে উঠলেন সে। নুরুল সওদাগরের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বললেন, আপনার সন্তান আমার সাথে এমন আচরণ করছে, কিছু বলবেন? নুরুল সওদাগর বরাবরই ছেলের সাথে তর্কাতর্কিতে কম যান, কারণ সে তার ছেলেকে জানে। ছেলে তার অনেক ভদ্র, কিন্তু মা বোনের প্রতি বেশি পজিটিভ। সেখানে তার এই সত্তার উপর কেউ আঁচড় কাটলে সে হিংস্র হয়ে যায়। তবুও নুরুল সওদাগর ডাক দিলেন ছেলেকে। রাজবাড়ি কণ্ঠে বললেন, তুহিন থামো, তোমার চাচি হন উনি, সম্মান দাও তাকে। বড়দের সাথে অভদ্রতা তোমায় শেখায়নি কিন্তু। তুহিন সোফা ছেড়ে দাঁড়িয়ে উঠল। সোফার সামনে সেন্টার টেবিলের উপর রাখা ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেলল। হুট করেই শান্ত তুহিন রাগী হয়ে উঠল। মুখ চোখে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। গলার রগ টান টান হয়ে ফুলে গেছে। সে সিংহের মতো গর্জন দিয়ে উঠে বলল, আপনি যা শিখিয়েছেন তা সমাজে দেখালে আপনার মুখ থাকবে তো? আর কত বলবেন, আর কত? আপনাদের জন্য আমরা হীনমন্যতায় ভুগি। লজ্জা হয় না আপনাদের? আবার আমার বোনকে নিয়ে আপনি কথা বলেন। আপনার মুখে ওর নামটাও বেমানান। কথা শেষ করেই ধপাধপ পা ফেলে তুহিন নিজের রুমে চলে গেল। হুট করে এই ড্রয়িং রুমের এমন বিধ্বস্ততায় অবাক সবাই। রোজা সওদাগর মুখ বাঁকিয়ে উঠলেন। বিরক্ত স্বরে বললেন, ওহির মা, কয়লা ধুইলে ময়লা যায় না, তুই তার প্রমাণ। তুহিনের মতো ঠান্ডা ছেলেটাকেও রাগিয়ে দিছিস। তোর জন্য আমার ছোট দেবরটা দেশমুখী হয় না, সংসার থাকতেও বৈরাগী সে। তোর জন্য ওহি মেয়েটা আজ এমন নিস্তব্ধ, অথচ তুই মানুষ হইলি না, সংসারটা খেলি, আমার সোনার সংসারে হাত দিয়েছিস। অবনী আঁচল মুখে চেপে কেঁদে দিল। আজ অনেকের অনেক কথাই যেন কেমন ভয়ঙ্কর অতীতের আভাস দিল। হতভম্ব মানুষজন কেবল দেখে গেল এই কাণ্ড। তাদেরকে আরেকটু অবাক করে দিয়ে ঘরে প্রবেশ করল বিধ্বস্ত পাহাড়, যার মাথা ফেটে রক্ত বেরিয়েছে, টি শার্টটাও ছিঁড়ে গিয়েছে, ডান হাতের কনুইয়ের দিকে ছিলে আছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে তাড়াতাড়ি।